আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আবারও তোমাদেরকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি গাজীপুর মেট্রোপলিটন কলেজ। আমি প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী দ্বাদশ, ব্যবসায় শিক্ষা। সাবজেক্ট হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র। আর আজকের বিষয় হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণের ধারণা। আর 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে নিয়ন্ত্রণের নীতিমালা। আচ্ছা, তোমাদের সর্বশেষ যে অধ্যায় ছিল সেটা হচ্ছে নিয়ন্ত্রণ, ঠিক আছে? এই নিয়ন্ত্রণ অধ্যায় থেকে মোটামুটি যে প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো তোমাদের ইতিমধ্যে পড়ানো হয়েছে। আর যারা ক্লাসগুলো করো নাই তোমরা অবশ্যই দেখে নিবা। ক্লাস বইয়ের মধ্যে অবশ্যই প্রশ্নগুলো আসছে, তার মধ্যে দুইটা ক্লাস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় বা ধারণা, তারপর হচ্ছে নিয়ন্ত্রণের কৌশল, আর একটা প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণের ধাপ বা পদক্ষেপ, ঠিক আছে? এই দুইটা প্রশ্নই অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আজকে পড়াবো বড় প্রশ্ন, আর আরেকটা প্রশ্ন এখানে আছে বাজেটীয় নিয়ন্ত্রণ, ঠিক আছে? প্রথম হচ্ছে তাহলে বাজেটীয় নিয়ন্ত্রণ কি বা বলতে কি বোঝায়। বাজেটীয় নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত কৌশল বা একটা হাতিয়ার। বাজেটীয় নিয়ন্ত্রণ হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত একটা কৌশল বা হাতিয়ার। এখানে কোনো কাল্পনিক কিছু না, যা হবে সেটা কি বাস্তবসম্মত হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে। বাজেটের মাধ্যমে নিয়ন্ত্রণ কার্য সফল করাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলা হয়। বাজেটের মাধ্যমে কি নিয়ন্ত্রণের যে কাজ বা কর্ম বা কার্যাবলী সেটা সফলভাবে করাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলা হয়। বাজেট হলো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। বাজেট হচ্ছে, এটা পরীক্ষার সময় প্রায়ই আসে, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়। তাহলে বাজেট হলো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। তোমাদের এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সংজ্ঞাটা মুখস্থ করবা। বাজেটীয় নিয়ন্ত্রণের সংজ্ঞা: বাজেটের মাধ্যমে নির্ধারিত সংখ্যাগুলোকে আদর্শ মান ধরে তার সাথে তুলনা করে এবং বিচ্যুতি নির্ণয় ও সংশোধনী গ্রহণ প্রক্রিয়াই হলো বাজেটীয় নিয়ন্ত্রণ। আমি আবার বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো বা প্রয়োজনে লিখে রাখো। বাজেটের মাধ্যমে, বাজেট আমরা জানি একটা কাজ করার জন্য যে অর্থ নির্ধারণ করা হয় সেটা হচ্ছে বাজেট। একটা কাজ বা একটা পরিকল্পনা গ্রহণ করার সময় যে অর্থটা বরাদ্দ করা হয় সেটা হচ্ছে বাজেট। আর এই বাজেটের মাধ্যমে নির্ধারিত যে সংখ্যার উপর বাজেট নির্ধারণ করা হয়েছে সেই সংখ্যাটাকে আদর্শ মান ধরে। আদর্শ মান হচ্ছে একটা প্রতিষ্ঠানে যখন পণ্য উৎপাদন করা হয় তখন একটা নির্দিষ্ট মান নির্ধারণ করা হয়, যেটাকে আদর্শ মান বলা হয়। সেই আদর্শ মান ধরে তার সাথে সেই কাজটা করার পরে কি করতে হবে? তুলনা করতে হবে। করার পরে হচ্ছে সেটা কি করতে হবে? সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা বা ভুল আছে কিনা সেটা নির্ণয় করতে হবে। নির্ণয় করে এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় বাজেটীয় নিয়ন্ত্রণ। তাহলে এই কথাটাই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে বাজেটের মাধ্যমে নির্ধারিত সংখ্যাগুলোকে আদর্শ মান ধরে তার সাথে তুলনাকরণ এবং বিচ্যুতি নির্ণয় এবং সংশোধনী ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া সেটাকে বাজেট বলা হয়। বিভিন্ন কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রক্রিয়া কার্যকর করা হয়। নিয়ন্ত্রণ প্রক্রিয়া এটা কার্যকর করার জন্য বিভিন্ন ধরনের কৌশল বা পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। তন্মধ্যে বাজেট হচ্ছে অন্যতম একটা কৌশল। বাজেটকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ কার্যকর করা হয় বলে একে বাজেটীয় নিয়ন্ত্রণ বলা হয়।
বাজেটকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ যে কাজ সেটা করা হয় বলে সেটাকে কি বলা হয়, সেজন্য এটাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলা হয়ে থাকে। তারপর আরও বিভিন্ন লেখক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে যেমন অন্যতম একজন লেখক হচ্ছে নিউম্যান, ব্যবস্থাপনা বিশারদ। সে বলেছে প্রকৃত ফলাফল বাজেটের সাথে তুলনাকরণ এবং পরিকল্পনার সাথে সমন্বিতকরণই হলো বাজেটীয় নিয়ন্ত্রণ। প্রকৃত ফলাফল বাজেটের সাথে তুলনাকরণ এবং পরিকল্পনার সাথে সমন্বিতকরণ যে প্রক্রিয়া বা সমন্বিতকরণই হলো বাজেটীয় নিয়ন্ত্রণ। ঠিক আছে, তাহলে এই বাজেটীয় নিয়ন্ত্রণ প্রশ্নটা মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে তোমাদের যে প্রশ্নটা আজকে পড়াবো সেটা হচ্ছে নিয়ন্ত্রণের নীতিমালা। প্রত্যেকটা জিনিসের কি থাকে, কিছু নীতিমালা বা আদর্শ থাকে বা মূলনীতি থাকে। এখানে হচ্ছে তার মধ্যে অন্যতম কয়েকটা নীতিমালা এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে নীতিমালার। তোমরা অবশ্যই সেগুলা পয়েন্টগুলো বুঝে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া আদর্শ মান বা পরিকল্পনার পরিপূর্ণ বাস্তবায়নের সক্ষম তাকে আদর্শ নিয়ন্ত্রণ বলা হয়। আদর্শ নিয়ন্ত্রণের যে নীতিমালা, সেই নীতিমালাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সরলতা। নিয়ন্ত্রণ প্রক্রিয়া সহজ সরল হলে ভালো হয়। নিয়ন্ত্রণ যে প্রক্রিয়া বা সিস্টেম যা পদ্ধতি, এটা যদি কি হয়, অনেক সহজ সরল হয়, তাহলে যারা কর্মকর্তা বা কর্মী বা শ্রমিক যারা আছে তাদের জন্য সেটা কি হবে, ভালো হবে, বুঝতে পারবে। সরল প্রকৃতির নিয়ন্ত্রণ প্রক্রিয়া সকলের নিকট বোধগম্য হওয়ার সহজে বাস্তবায়িত হয়। সরল প্রকৃতি নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া সেটা যদি সহজ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি সেটা কর্মীদের জন্য বুঝতে সুবিধা হবে, তারা সহজে বুঝতে পারবে। আর সহজে বুঝতে পারলে সেটা কি তারা বাস্তবায়ন করতে পারবে। সরল প্রকৃতির নিয়ন্ত্রণ প্রক্রিয়া সহজে যদি কি হয়, বোধগম্য হয়, তাহলে সেটা সহজে বাস্তবায়ন করা যায়। সেজন্য নিয়ন্ত্রণ অবশ্যই সহজ ও সহজবোধ্য হতে হবে। সকল কর্মীর নিকট নিয়ন্ত্রণ প্রক্রিয়া বোধগম্য হলে সেটি কার্যকরভাবে সম্পূর্ণ করা যায়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে উপযুক্ততা। প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি অনুযায়ী নিয়ন্ত্রণ প্রক্রিয়া নির্ধারিত হয়। একটা প্রতিষ্ঠানের যে কাজ, সেই কাজের প্রকৃতি বা ধরন সেটা অনুযায়ী কি করতে হয় নিয়ন্ত্রণ যে প্রক্রিয়া সেটা নির্ধারণ করতে হয়। কার্য প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে নিয়ন্ত্রণ সহজে কার্যকর করা যায়। কার্য প্রক্রিয়া মানে কাজের যে প্রক্রিয়া বা কৌশল সেটার সাথে যদি সামঞ্জস্য হয়, তাহলে কি হবে, নিয়ন্ত্রণ সহজে সেটা কার্যকর করা যাবে বা সহজে করা যাবে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের কাজের জন্য উপযুক্ত না হলে বা সঠিক না হলে সফলতা অর্জন সম্ভব নয়। কারণ হচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের কাজের জন্য যদি নিয়ন্ত্রণ উপযুক্ত না হয় বা সঠিক না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি প্রতিষ্ঠানের যে সফলতা, প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য থাকে সেটা অর্জন করা সম্ভব হবে না। সেজন্য অবশ্যই কী হবে, উপযুক্ত বা সঠিক হইতে হবে। তাই সময় ও স্থান ভেদে নিয়ন্ত্রণ প্রক্রিয়া আধুনিক ও বাস্তবসম্মত হওয়া আবশ্যক। ঠিক আছে, সেজন্য কি করতে হবে, সেটা আধুনিক হতে হবে এবং বাস্তবসম্মত হতে হবে। 3 নম্বর হচ্ছে নমনীয়তা। সময়, অবস্থা ও স্থানগত পরিবর্তনের সাথে সাথে নিয়ন্ত্রণকে খাপ খাইয়ে চলতে হবে। আমরা জানি নমনীয়তা হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলা, সময়, অবস্থা, স্থান ভেদে নিজেকে কি করা, পরিবর্তন করা। নমনীয়তা হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলা, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা, সময়, অবস্থা এবং স্থান ভেদে নিজেকে পরিবর্তন করা, সেটাই হচ্ছে নমনীয়তা। তাহলে নিয়ন্ত্রণে কি সময়, অবস্থা ও স্থানগত
পরিবর্তনের সাথে নিয়ন্ত্রণকে খাপ খাইয়ে চলতে হবে। নিয়ন্ত্রণ পরিকল্পনার সাথেও পরিবর্তনযোগ্য হওয়া আবশ্যক। নিয়ন্ত্রণ যদি পরিবর্তন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি নিয়ন্ত্রণও কি করতে হবে? পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করা যায় তাহলে কি সেখানে সফলতা সম্ভব। ঠিক আছে, সেই জন্য নিয়ন্ত্রণ পরিকল্পনার সাথে কি পরিবর্তনযোগ্য অবশ্যই হতে হবে বা হওয়া প্রয়োজন। যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া সময় ও স্থান পরিবর্তনের সাথে সাথে খাপ খাওয়াতে পারে না, সেটি প্রতিষ্ঠানের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে না। যদি সময় অবস্থার বা স্থান পরিবর্তনের সাথে সাথে নিয়ন্ত্রণ পরিবর্তন হতে না পারে, খাপ খাইয়ে না চলতে পারে, তাহলে সেই কাজের কি হবে না? অগ্রগতি হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে বাস্তবসম্মত। নিয়ন্ত্রণ অবশ্যই কি সেটা কোনো কি কাল্পনিক কিছু না, সেটা অবশ্যই কি বাস্তবসম্মত হতে হবে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার একটা মৌলিক প্রক্রিয়া। মৌলিক তো আমরা জানি, মূল প্রক্রিয়া বাস্তবতা। উদ্দেশ্য অর্জন করার মতো বাস্তবসম্মত কৌশল এতে বিদ্যমান থাকা অপরিহার্য। একটা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জন করার মতো বাস্তবসম্মত কৌশল কি করতে হবে? সেখানে অবশ্যই প্রয়োগ করতে হবে। এটা যদি বিদ্যমান না থাকে তাহলে সেটা না থাকলে কি হবে না? তাদের লক্ষ্য যে বা উদ্দেশ্য থাকবে সেটা অর্জন করা সম্ভব হবে না। ঠিক আছে, সেজন্য অবশ্যই কি বাস্তবসম্মত কৌশল এতে কি বিদ্যমান থাকা অপরিহার্য। নিয়ন্ত্রণ প্রক্রিয়া বাস্তবসম্মত না হলে, নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া সেটা যদি বাস্তবসম্মত না হয় তাহলে ব্যবস্থাপকীয় উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে না। নিয়ন্ত্রণ প্রক্রিয়া সেটা যদি বাস্তবসম্মত না হয়, সেটা যদি কাল্পনিক হয় বা নিজের মন গড়া হয়, তাহলে কি ব্যবস্থাপকের যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা কি অর্জন করা কখনোই কি হবে না? সম্ভব হবে না। তাই নিয়ন্ত্রণ প্রক্রিয়া সবার নিকট গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত হলে সহজেই প্রাতিষ্ঠানিক কার্যাবলী সম্পাদন করা যায়। নিয়ন্ত্রণ প্রক্রিয়া সবার নিকট গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত হলেই সহজে কী করা যাবে? প্রতিষ্ঠানের যে কাজ বা কার্যাবলী সেটা সম্পাদন করা যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে উদ্দেশ্যমুখিতা। আমরা জানি প্রত্যেকটা জিনিসে কি থাকে? লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণেও কি আছে? লক্ষ্য বা উদ্দেশ্য আছে। নিয়ন্ত্রণের সাথে উদ্দেশ্যের মিল থাকলে তা সহজে অর্জন করা সম্ভব হয়। নিয়ন্ত্রণের সাথে যদি উদ্দেশ্যের মিল থাকে তাহলে কি তা সহজে কী করা যাবে? অর্জন করা সম্ভব হবে বা করা যাবে। প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ কৌশল উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে তা গ্রহণযোগ্য হতে পারে না। প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ কৌশল উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে তা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রণ প্রক্রিয়া নির্ধারণ করা গেলে সেটি সহজে কার্যকর করা যাবে। উদ্দেশ্যের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ থাকে বা মিল থাকে, সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রক্রিয়া নির্ধারণ করা হলে সেটি কি হবে? সহজে কার্যকর করা যাবে বা করা হবে। 6 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বাহ্যিক পরিবেশের প্রভাব। অনেক সময় দেখা গেছে সবসময় প্রতিষ্ঠানে কি পরিবেশ অনুকূলে থাকে না, অনেক সময় পরিবেশ অনুকূলে চলে যায়। প্রতিকূল বাহ্যিক পরিবেশের প্রভাবে অনেক সময় নিয়ন্ত্রণ অকার্যকর থেকে যায় বা কার্যকর করা যায় না। বাহ্যিক পরিবেশের প্রভাব অনেক সময় কি বলা হয়েছে? যে সবসময় কি নিয়ন্ত্রণ প্রক্রিয়া কার্যকর করার সময় সবসময় কি অনুকূল যে পরিবেশ সেটা কি নাও থাকতে পারে। অনেক সময় কি প্রতিকূল বাহ্যিক পরিবেশ সৃষ্টি হইতে পারে।
তাহলে সেই প্রতিকূল বাহ্যিক পরিবেশের প্রভাবে অনেক সময় কি নিয়ন্ত্রণ কার্যকর করা যায় না। যেমন প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, অনৈতিক প্রতিযোগিতা প্রভৃতি উপাদান নিয়ন্ত্রণকে প্রভাবিত করে অকার্যকর হতে সহায়তা করে। আর সেই জন্য নিয়ন্ত্রণের যে নীতি বা আদর্শ সেই ক্ষেত্রে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। তাহলে কি হবে? তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জন করা সম্ভব হবে। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, অনৈতিক প্রতিযোগিতা এগুলো সব হয়েছে কি প্রতিকূল বাহ্যিক পরিবেশের প্রভাব। সেগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কি হবে? তাহলে তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে পারবে। আর যদি সেটা নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাদের লক্ষ্য উদ্দেশ্য সেটা কি অকার্যকর হয়ে যাবে বা হয়ে পড়বে। ঠিক আছে? তারপর হচ্ছে যে পয়েন্ট সেটা হচ্ছে নিরবচ্ছিন্নতা। নিয়ন্ত্রণ অবশ্যই কি নিরবচ্ছিন্ন হতে হবে। ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য নিয়ন্ত্রণ কার্যকর করা বা নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ করা হলেও এটি পরিকল্পনার মতোই ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন হওয়া আবশ্যক। যদিও আমরা বারবার বলতেছি নিয়ন্ত্রণ হচ্ছে আদর্শ মান নির্ধারণ করে সেটার সাথে কি করতে হয়? তুলনা করতে হয়, ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করতে হয় এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। সেটা কি বলা হয়েছে? যে সেটা পরিকল্পনার মতো সেটা কি হইতে হবে? সেটা ধারাবাহিক এবং নিরবচ্ছিন্ন হইতে হবে। এটা হওয়াটা কি আবশ্যক। ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ করা হলেও এটা পরিকল্পনার মতোই ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন হওয়া আবশ্যক। তাই হচ্ছে নিরবচ্ছিন্নভাবে নিয়ন্ত্রণ বহাল রাখা এর নীতি প্রতিষ্ঠানে অবশ্যই থাকতে হবে। নিরবচ্ছিন্নতার যে নীতি আছে সেটা কি করতে হবে? সেই নীতিটা অবশ্যই কি থাকতে হবে? বহাল থাকতে হবে, কার্যকর থাকতে হবে। থাকাটা কি আবশ্যক। ঠিক আছে? তাহলে প্রতিষ্ঠানে কি হবে? অবশ্যই যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জন করা সম্ভব হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে ভবিষ্যতের দিক নির্দেশনা। ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে যে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা হয় তা মূলত বাস্তবায়ন ঘটে পরবর্তী পরিকল্পনার মধ্য দিয়ে। নিয়ন্ত্রণের যে কার্যক্রমের মাধ্যমে যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে, এই যে আমরা বারবার বলতেছি বিচ্যুতি নির্ণয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে এই যে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা হয় তা মূলত বাস্তবায়ন ঘটে পূর্ববর্তী পরিকল্পনার মধ্য দিয়ে। তাই নিয়ন্ত্রণ ব্যবস্থা এরূপ হওয়া আবশ্যক। তাই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা ভবিষ্যৎ দিক নির্দেশনা এটার মাধ্যমে কি হওয়া আবশ্যক, যাতে এর দ্বারা ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সঠিক দিক নির্দেশনা লাভ করা যায়। যাতে করে কি করা যায়? যে যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা এই ভবিষ্যতের দিক নির্দেশনার মাধ্যমে হয় তাহলে কি হবে? এর দ্বারা ভবিষ্যতের করণীয় সম্পর্কে সঠিক দিক নির্দেশনা লাভ করা যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তোমরা তোমাদের বইয়ের মধ্যে প্রশ্নটা আছে, তোমরা অবশ্যই দেখে নিবা। সেই ক্ষেত্রে পয়েন্ট নাও মিলতে পারে। তোমাদের বইয়ের মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলো পড়লেও হবে। এখানে মূলত যেই প্রশ্নগুলো তোমাদের জানা দরকার বা প্রয়োজন সেগুলো আমি এখানে আলোচনা করেছি। এছাড়া আরও অনেক পয়েন্ট আছে, সেগুলো তোমরা কি করবা? তোমরা তোমাদের বই থেকে পড়ে নেবা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের এই নিয়ন্ত্রণ অধ্যায়। এই নিয়ন্ত্রণ অধ্যায় তো এখন যে পরিস্থিতি, এমসিকিউগুলো তোমাদের আমি পড়াইতে পারতেছি না, তারপরে সৃজনশীল প্রশ্ন তোমাদের লেখাইতে পারতেছি না। আর তোমরা অবশ্যই বাসায় এই অধ্যায়ের যে পিছনে এমসিকিউগুলো আছে তোমরা অবশ্যই সেই এমসিকিউগুলো পড়বা। আর হচ্ছে তোমাদের এই বইয়ের পিছনে এই প্রত্যেকটা অধ্যায়ের পিছনে তোমাদের কি আছে? সৃজনশীল প্রশ্ন আছে।
ঠিক আছে? সেই সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা তোমরা অবশ্যই 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 বাসায় বসে প্র্যাকটিস করবা। ঠিক আছে? আর আমার মনে হয় তোমরা সবাই জানো যে গত পরীক্ষাটা যদিও অটো পাস হয়েছে, তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু সামনে তোমাদের যে পরীক্ষা বোর্ড পরীক্ষা হবে সেটা হয়তো পিছাবে বা সময়টা পিছানো হবে, কিন্তু অটো পাস দেওয়া হবে না। সেই ক্ষেত্রে নিজ দায়িত্বে আমরা যতটুকু পারতেছি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করতেছি দেওয়ার জন্য, কিন্তু তোমাদেরকে সেগুলো নিতে হবে। আর হচ্ছে অবশ্যই অবশ্যই নিজের থেকে নিজের দায়িত্ব নিয়ে নিজের পড়াশোনাটা অবশ্যই করতে হবে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যে পরীক্ষা দিয়েছো সেটার অবশ্যই তোমরা রেজাল্ট সম্ভবত 30 তারিখে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে, অভিভাবক ডাকানো হবে। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।